এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পের দেয়া হুমকির বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট মার্কিন স্থাপনাতেও চলবে ভয়াবহ হামলা। ইরানের দক্ষিণাঞ্চলে দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, কয়েকদিনের তাণ্ডবে নিহত অন্তত ৩৫। তেহরানের পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। ইসরায়েল ইস্যুতে বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থন, তেল আবিবে মার্কিন সহায়তা বন্ধের পক্ষে ১/৩ সিনেটর, ওয়াশিংটনে কংগ্রেসের নিম্নকক্ষের ভোটিংয়ে ইতিহাস। রাশিয়াকে অর্থনৈতিক চাপে ফেলতে মরিয়া যুক্তরাষ্ট্রের নতুন চাল, ওয়াশিংটনে ১০০% শুল্ক আরোপের নতুন খসড়া বিল প্রকাশ, টার্গেটে মস্কোর জ্বালানি খাত। বিপাকে পড়তে যাচ্ছে চীন, ভারত সহ ৫ দেশ। মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থী নিয়ে ডুবে গেল ২ নৌকা, ৫০০রও বেশি মৃত্যুর শঙ্কা জাতিসংঘের, চলছে উদ্ধার তৎপরতা। আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের নতুন করে বিমান হামলা, ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারকে প্রভাবিত করছে। কূটনৈতিক আলোচনার সম্ভাবনার কথা শোনা গেলেও যুদ্ধ থামার স্পষ্ট কোনো লক্ষণ মেলেনি এখনো। এরই মধ্যে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে মধ্যপ্রাচ্যের অবশিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া হবে। জোলফাগারি অভিযোগ করে বলেন, অপরাধী আমেরিকা এখনো এই অঞ্চলে আইন লঙ্ঘন ও অস্থিতিশীলতা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তার মতে, কোনো পরিস্থিতিতেই ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মতো কোনো বিদেশি ও বাইরের শক্তির হস্তক্ষেপ মেনে নেবে না। ইরানের এই কর্মকর্তা আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইরানের অবকাঠামোতে হামলার হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ইরানের ধৈর্যের কারণে এখনো যেসব অবকাঠামো টিকে আছে সেগুলো শক্তিশালী সশস্ত্র বাহিনীর আঘাতে ধ্বংস করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুর জানা উচিত আমাদের জন্য কঠিন সময় মানেই পিছু হটা নয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়ায় কোনো সাধারণ পাল্টা হামলা হবে না, বরং তা হবে আরও শক্তিশালী, ব্যাপক ও ভয়াবহ আঘাত। ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের শতাধিক ডেমোক্র্যাট আইন প্রণেতা। বুধবার ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান প্রতিনিধি টমাস মাসির আনা একটি সংশোধনীর ভোটাভুটিতে এই চিত্র দেখা যায়। শেষ পর্যন্ত প্রস্তাবটি পাশ হতে ব্যর্থ হলেও এটি ইসরায়েল ইস্যুতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে বাড়তে থাকা নীতিগত বিভাজনকে প্রকাশস্বরূপ দিয়েছে। টমাস মাসির প্রস্তাবিত এই সংশোধনীটি শেষ পর্যন্ত ১০৪ বনাম ৩১৪ ভোটে নাকচ হয়ে যায়। তবে ডেমোক্রেটদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ ১০৩ জন ডেমোক্রেট এই সহায়তা বন্ধের পক্ষে ভোট দেন। এর বিপরীতে ৯৮ জন ডেমোক্রেট বিপক্ষে ভোট দেন এবং ১০ জন ভোটদানে বিরত থাকেন। ডেমোক্রেটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস ও পিট অ্যাগুইলার বিলের বিপক্ষে ভোট দিলেও হুইপ ক্যাথরিন ক্লার্ক এটির পক্ষে ভোট দেওয়ায় দলের ভেতরের বিভক্তি চূড়ান্ত রূপ নেয়। প্রগতিশীল ডেমোক্র্যাটরা তাদের দলের এই যুগান্তকারী পরিবর্তনকে উদযাপন করেছেন, কারণ এবারই প্রথম সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধিরা ইসরায়েলে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। ২ বছর আগে অনুরূপ একটি ভোটের মুখোমুখি হওয়ার সময় মাত্র ৩৭ জন ডেমোক্র্যাট ইসরায়েলে সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। ভোটের পর কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাসের নেতা ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ গ্রেগ ক্যাসার বলেন, এই ভোটাভুটি নেতানিয়াহুকে একটি শক্তিশালী বার্তা পাঠায় যে তার যুদ্ধ এবং যুদ্ধাপরাধের জন্য অন্তত ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একটি জবাবদিহিহীন ব্ল্যাঙ্ক চেক দেওয়ার দিন শেষ হয়ে গেছে। গ্রেগ ক্যাসার আরও বলেন, আমি মনে করি ঐতিহাসিক ভোটের পর এই ইস্যুতে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে মার্কিন আইন প্রণেতারা একটি নতুন খসড়া বিল প্রকাশ করেছেন। এই বিলটির মূল উদ্দেশ্য হল রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানো। এতে মূলত মস্কোর জ্বালানি খাতকেই লক্ষ্য করেছে মার্কিন সেনেট। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা শীর্ষ দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন। মার্কিন সেনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলেরই সমর্থন পাওয়া এই প্রস্তাবের
আগে ভারত ও চীনের মতো বড় ক্রেতা দেশগুলোর ওপর 500% শুল্ক বসানোর কথা বলা হয়েছিল, কিন্তু পরে আলোচনা করে সেই শুল্কের পরিমাণ অনেকটাই কমিয়ে আনা হয়েছে। প্রস্তাবিত বিল অনুযায়ী সব দেশের ওপর একযোগে শুল্ক আরোপ করা হবে না, বরং রাশিয়া থেকে জ্বালানি ক্রয় করা শীর্ষ 5টি দেশের ওপর সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। মস্কো থেকে অপরিশোধিত খনিজ তেল আমদানিতে শীর্ষ 5 দেশ হল ভারত, চীন, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস আমদানিতে শীর্ষে রয়েছে চীন, ফ্রান্স, জাপান, হাঙ্গেরি ও বেলজিয়াম। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ বিবেচনায় প্রেসিডেন্ট চাইলে যে কোনো দেশের ক্ষেত্রে এই শুল্ক বা নিষেধাজ্ঞা মওকুফ করার ক্ষমতা রাখবেন। বিলে কিছু ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো দেশ যদি রাশিয়া থেকে তাদের মোট ব্যবহারের 15% কম গ্যাস আমদানি করে এবং ভবিষ্যতে সেই নির্ভরতা কমাতে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে তারা শুল্কের আওতার বাইরে থাকার সম্ভাবনা রয়েছে। এই বিধানের কারণে জাপান, ফ্রান্স, হাঙ্গেরি ও বেলজিয়াম ছাড় পাওয়ার সুযোগ পেতে পারে। শুধু বিদেশি ক্রেতাদের লক্ষ্য করেই নয়, রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও আর্থিক ব্যবস্থাকেও এই বিলের আওতায় আনা হয়েছে। এতে রাশিয়ার শ্যাডো ফ্লিট বা গোপন তেলবাহী ট্যাঙ্কার বহরের ওপর নিষেধাজ্ঞা, সেন্ট্রাল ব্যাংক অব দ্য রাশিয়ান ফেডারেশন সহ বিভিন্ন রুশ আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা এবং ইয়ামাল এলএনজি ও আর্কটিক এলএনজি 1, 2 ও 3 মতো বড় সরকারি জ্বালানি প্রকল্পের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। খসড়া বিলটি রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রথম উপস্থাপন করেছিলেন। বর্তমানে 26 জন সেনেটর এতে সমর্থন দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও বিলটি দ্রুত পাশ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী 2টি নৌকা ডুবে গেছে। এতে 500 জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ, যদিও এখনো ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে জাতিসংঘ বলছে এই নৌকাডুবি সংঘাত ও নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক সংকটেরই আরেকটি উদাহরণ। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায় 500 জনের বেশি আরোহী নিয়ে 2টি নৌকা মিয়ানমারের উপকূলে ডুবে যাওয়ার খবরে তারা গভীরভাবে উদ্বিগ্ন। প্রাথমিক তথ্য অনুযায়ী 2টি নৌকাই জুনের শেষ দিকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন রোহিঙ্গা শরণার্থী। তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে গিয়ে এই ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় অংশ নিয়েছিলেন। নৌকায় থাকা ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ চেষ্টা করেছিল। নিউ ইয়র্ক টাইমসের এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আহমেদিনেজাদের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং মোসাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, এমন সব অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, ইরানের অভ্যন্তরীণ বিভাজন উস্কে দিতে এবং জনমতকে বিভ্রান্ত করতেই এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস দাবি করে সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ আহমেদিনেজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এবং তাকে ইরানের সম্ভাব্য নেতা হিসেবে বিবেচনা করেছিল। এমনকি ইসরায়েল তার বাসস্থান ও ভ্রমণ ব্যয় বহন করেছে এবং বিদেশে একাধিকবার বৈঠকও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ নেতাদের উপর হামলার পর সরকার পরিবর্তনের পরিকল্পনার অংশ হিসেবে আহমেদিনেজাদকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়েছিল। তবে এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন আহমেদিনেজাদ। তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন এবং দীর্ঘদিন ধরে কট্টর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের জন্য পরিচিত।